নেটটা একটু ডিস্টার্ব করতেছে। সমস্যা নাই, রেকর্ডেড লেকচার আমি দিয়ে দিব। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটার নাম হচ্ছে প্রাইভেসি। তো প্রাইভেসি বলতে আমরা কি বুঝি নর্মালি বলেন তো স্যাররা? গোপনীয়তা। স্যার এমন কিছু তথ্য যেটা মানে সবাইকে শেয়ার করা যাবে না এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই বলছেন সবাই, যে অর্থাৎ যেই জিনিসটা আমরা চাই না যে আমি ছাড়া অন্য কেউ জানুক, ঠিক না? তো এরকম আমাদের লাইফে জি। অনেক ধরনের ইনফরমেশন থাকে, যে জিনিসগুলো প্রাইভেট ইনফরমেশন। তো এরকম কিছু উদাহরণ দিতে পারবেন আপনারা, যে এই ধরনের ইনফরমেশন প্রাইভেট, এটা মানুষের জানতে পারলে সমস্যা, বা আমরা সচরাচর চাই না যে অন্য কেউ জানুক, এরকম কিছু উদাহরণ দেন তো দেখি। স্যার যেমন হচ্ছে আমাদের পার্সোনাল কমিউনিকেশন, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যে হ্যাঁ, চ্যাট হ্যাঁ, গুলো করি হ্যাঁ, হইতে এটা, পারে যে তারপরে আমার আহ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আমার যেই মেসেজ বা ভিডিও বা অডিও, কিংবা ছবি, এই জিনিসগুলা হইতে পারে প্রাইভেট হ্যাঁ ইনফরমেশন। আরো স্যার, এরপর হচ্ছে কোন কোম্পানির হচ্ছে আপনার যে ডোমেইন হোস্টিং এর যে ইগুলো থাকে এইগুলা, তার মানে হচ্ছে যে বিজনেস রিলেটেড কোনো ইনফরমেশন, তাই বিজনেস না? রিলেটেড যেগুলো বিজনেস ইনফরমেশন। রিলেটেড ইনফরমেশন প্রাইভেট ইনফরমেশন হইতে পারে। অন্য আরো কেউ দু একটা উদাহরণ বলেন তো। ব্যাংকের ট্রানজেকশন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকের ট্রানজেকশন, ব্যাংক ইনফরমেশন, আমাদের কার্ডের নাম্বার, পিন নাম্বার, এখন এই যে আমরা যে বিকাশ, নগদ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করি, সেগুলো হইতে পারে। আরো আরো ওটিপি, পাসওয়ার্ড, এগুলো তো হ্যাঁ, স্যার। পাসওয়ার্ড কিংবা ওটিপি অথেন্টিকেশনের জন্য যে ক্রিডেনশিয়ালস গুলা থাকে, সেগুলাও হতে পারে। তাহলে মোটামুটি আমরা সবাই বুঝতে পারতেছি যে প্রাইভেট ইনফরমেশন বলতে কি বোঝায়। তো আমরা এই প্রাইভেসি চ্যাপ্টারটায় আপনারা যদি বইটা খুলেন এবং পড়তে বসেন, তো অনেক কিছু দেখবেন যেগুলা বিভিন্ন ধরনের অ্যাক্ট, আইন কানুন, এই জিনিসগুলা লেখা আছে। তো এই জিনিসগুলা খুব একটা বাংলাদেশে প্রয়োগ করা নাই। হ্যাঁ, যে আইনগুলা এখানে বলা আছে, এটা একটা যেহেতু আমেরিকান টেক্সট বুক, সো ওদের পার্সপেক্টিভে এই আইনগুলার বিষয়ে লেখা আছে। বাংলাদেশে প্রাইভেসি রিলেটেড জিনিসগুলা কিন্তু আমরা প্রায় সময় দেখি ভায়োলেটেড আমরা হই, কিন্তু কিছু করা থাকে না। কারণ সেই রিলেটেড খুব বেশি ল এখনো পাস করা হয় নাই, কারণ বাংলাদেশে এই মানে ডিজিটাল ওয়ার্ল্ড রিলেটেড বা প্রাইভেসি রিলেটেড বা সাইবার সিকিউরিটি রিলেটেড আইনগুলা খুব একটা স্ট্রং না। তো যাই হোক, তারপরেও আমরা শিখতে হবে যে এই জিনিসগুলা বলতে কি বোঝায়। তো প্রথমেই যে টার্মটা দেখবো সেটার নাম হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। তো ইনফরমেশন প্রাইভেসির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে ডেটা। কমিউনিকেশন হচ্ছে এই যে একটু আগে যে স্যার বললেন, যে আমাদের পার্সোনাল মেসেজিং, চ্যাটিং। আমি কারণ এই যে আমরা কয়দিন আগে দেখলাম যে আহ, মানে কোন মন্ত্রী কার সাথে কি কথা বলতেছে না বলতেছে, এগুলা সব রিপোর্ট আবার প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হচ্ছে, এরকম একটা দেখলাম না কয়দিন আগে? এই যে রিপোর্ট আকারে, ডিজিএফআই রিপোর্ট আকারে, যে তারা কল রেকর্ডের ইনফরমেশন দিচ্ছে প্রাইম মিনিস্টারকে। আপনারা দেখছিলেন এরকম? জি স্যার, হ্যাঁ, শেখ এরকম। হাসিনার হ্যাঁ, একটা হ্যাঁ, ক্লিপ দেখলাম। হ্যাঁ, শেখ হাসিনার কাছে এই জিনিসগুলা, লাস্ট যে প্রাইম মিনিস্টার ছিল তার কাছে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করেন যে তারা এত হাই লেভেলের লোক, তাদেরই যদি ফোন কলে সব রেকর্ড এরকম সামারি আকারে চলে যায়, তাহলে আপনার আর আমার ইনফরমেশনের প্রাইভেসি কোথায়? ঠিক আছে, চিন্তাটা করে। আমরা যে ফোনে কথা বলি, যাই হোক, গুরুত্বপূর্ণ হোক অগুরুত্বপূর্ণ হোক, সেটারই ইনফরমেশন, মানে এটার প্রাইভেসিটা কোথায় থাকে? তাহলে এই ধরনের প্রাইভেসি গুলো হচ্ছে আমাদের কমিউনিকেশনস এর প্রাইভেসি। অর্থাৎ যখন আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, এই কমিউনিকেশন রিলেটেড যেই গোপনীয়তা বলেন, প্রাইভেসি বলেন, প্রাইভেট ইনফরমেশন, সেটা কমিউনিকেশন। ইনফরমেশন প্রাইভেসির মধ্যে আরেকটা পার্ট হচ্ছে ডেটা, যেটা আবার আরেক স্যার বললেন, যেমন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন, এটা এক ধরনের ডেটা।
এটা কমিউনিকেশন না, কিন্তু এটাও প্রাইভেট। ঠিক না? আমাদের এনআইডি কার্ড, এনআইডি নাম্বার, হ্যাঁ? হইতে পারে না এগুলা? জি স্যার। হ্যাঁ। তাহলে এই ধরনের জিনিসগুলাকে ডেটা প্রাইভেসি। ২ টা মিলায়েই আমরা এই টার্মটা ইউজ করি, ইনফরমেশন প্রাইভেসি। তো এইবার আমরা একটু আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম, আপনারা মাশাআল্লাহ মোটামুটি ভালোই আ বলছেন। তারপরেও আমরা দেখব যে বিভিন্ন ধরনের প্রাইভেট ডেটা কিরকম হতে পারে। তো ১ম এই যে ধরনের ডেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ফিন্যান্সিয়াল ডেটা। ফিন্যান্সিয়াল প্রাইভেট ইনফরমেশন অনেক রকম হইতে পারে। আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট, আপনি কার সাথে ব্যাংকে কি যোগাযোগ করেন, কি লেনদেন করেন সেটা হইতে পারে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড, কার্ডের পিছনে যে সিভিভি নাম্বারটা থাকে, কার্ডের পিন নাম্বার, কিংবা বিকাশের ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার, এগুলো আপনার প্রাইভেট ইনফরমেশন হইতে পারে। তারপরে আহ, যেমন অনেক ধরনের স্মার্ট ডিভাইস পাওয়া যায়, হ্যাঁ, স্মার্ট সুইচ টাইপের বা এই একটা স্মার্ট পেন ড্রাইভ টাইপের, মানে যেমন হয় কি, কিছু কিছু ব্যাংকিং আছে, এটা বাংলাদেশে আমি খুব কম দেখছি, বাইরে দেখছি বেশি। সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইন ব্যাংকিং এ যান, তখন আপনার একটা ইউএসবি ডিভাইস আপনার ল্যাপটপে বা যাই হোক না কেন সেখানে লাগাইতে হয়। ঠিক আছে, এটা একটা স্পেশালাইজড একটা ডিভাইস। এই ডিভাইসটা যদি ওই ল্যাপটপের সাথে কানেক্ট না করেন, আপনার অনলাইন ব্যাংকিং কাজ করবে না। এটা হলো আরেক ধাপ সিকিউরিটির জন্য। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতেছি ফিনান্সিয়াল ডেটা। এবং এই রিলেটেড অনেক কিছু অ্যাক্ট ট্যাক্ট আপনারা দেখবেন, এগুলা বাংলাদেশে কোনোটাই নেই, এগুলো আমেরিকান নিয়ম, আমাদের এগুলো পড়ার খুব একটা প্রয়োজন নেই। এইবার চলে আসি হচ্ছে যে ফিনান্সিয়াল ডেটা রিলেটেড কিছু এথিক্যাল প্রবলেম, এথিক্যাল ইনফরমেশন। আচ্ছা স্যাররা, মনে করেন যে কোনো একজন পার্সনের নামে ট্যাক্স ফ্রড কিংবা ধরেন করাপশন বা এই ধরনের কোনো অভিযোগ উঠল, এবং বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা দুদক বলেন বা যাই বলেন না কেন, এনবিআর হইতে পারে, তারা ওই পার্সনটার ব্যাংককে বললো যে এই লোকের যত ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে এটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, কারণ তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে। তো বলেন তো স্যাররা, যে এই ক্ষেত্রে ব্যাংকগুলা কি করে নর্মালি? স্যার এইগুলো ইনফরমেশন দিয়ে দেয়, মনে হ্যাঁ, মানে আপনার যদি এই ইনফরমেশন একটা গভর্নমেন্ট অথরিটি যখন চায়, তখন কিন্তু আমাদের দিয়ে দেওয়া লাগেই। ঠিক না? গভর্নমেন্টের উপরে তো আর কোনো মাস্তান নাই বাংলাদেশে। সো হ্যাঁ, সে চাইলে আপনাকে দিয়ে দিতেই হবে। কিন্তু বহির্বিশ্বে বা উন্নত কান্ট্রি গুলাতে কিন্তু প্র্যাকটিসটা এরকম না। আপনার যদি অপরাধ, হ্যাঁ, অপরাধীরও কিছু রাইটস আছে। একজন অপরাধীরও যদি ব্যাংক স্টেটমেন্ট, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, তার লেনদেন কার কার সাথে হয়, কয় তারিখ কি কি করছে না করছে, এই ইনফরমেশন গুলো যদি ব্যাংকের কাছে তারা জানতে চায়, তখন ব্যাংকগুলোকে কি করতে হয়, সেই লোককে আবার যোগাযোগ করতে হয়, সেই লোকের সাথে যোগাযোগ করে তার রিটেন কনসেন্ট নেওয়া লাগে যে এই গভর্নমেন্ট অথরিটি এই পার্টিকুলার রিজনে আপনার অ্যাকাউন্টের এই জিনিস জানতে চাচ্ছে। এখন আপনি অনুমতি চাইলে দিব, না অনুমতি চাইলে দিব না। ব্যাপারটা কি বুঝছেন? যদিও তার নামে সে, মানে তার নামে একটা সন্দেহভাজন আসছে যে সে হয়তো ট্যাক্স ফ্রড করতেছে বা দুর্নীতি করতেছে, তারপরেও তার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন ওদের ফিনান্সিয়াল কোম্পানিগুলা কিন্তু শেয়ার করতে পারে না, বিকজ অফ সার্টেন লস, কিছু আইন থাকার কারণে। বাংলাদেশে কি এগুলা প্র্যাকটিস আমরা দেখি? না স্যার। হুম, না, খুব জি একটা না। দেখা যায় না। আচ্ছা, এখন আপনি বলেন যে ধরেন আপনার টাকাই আপনি রাখবেন। আপনি এমন একটা ব্যাংক, যেই ব্যাংক আপনার প্রাইভেসি সুরক্ষা দিচ্ছে, এবং যেই ব্যাংকের কাছে ইভেন গভর্নমেন্টও যদি চায় জানতে, সেই ক্ষেত্রে আপনাকে আগে নোটিফাই করা হয় যে আপনার এই ইনফরমেশন কিন্তু গভর্নমেন্ট দাখিল করতে বলছে বা ইয়া করতে বলছে, আমাদেরকে জমা দিতে বলছে। আপনি যদি রাজি থাকেন দিব, না না রাজি থাকলে দিব না। এইভাবে তার আপনার প্রাইভেসিটাকে তারা রেসপেক্ট করে। আর আরেকটা ব্যাংক যাকে চাইলেই সে সব দিয়ে দিচ্ছে, আপনি কোন জায়গায় টাকা রেখা নিজেকে নিরাপদ বোধ করবেন, বলেন তো? অবশ্যই যে ব্যাংক আমার ইনফরমেশন প্রাইভেট রাখবে সেই ব্যাংকে টাকা আচ্ছা, রাখা আমি নিরাপদ অথচ বোধ আপনি কিন্তু কোনো দুর্নীতি বা এই ধরনের কিন্তু কোনো কাজ করতেছেন না, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তো এটার দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে মানুষ ন্যাচারালি
প্রাইভেসি পছন্দ করে। কথা বুঝছেন? আমি অপরাধী হই কি না হই, যেখানে আমার প্রাইভেসিটা বেশি, সেখানেই আমার ন্যাচারাল ইনস্টিংক্ট কাজ করে যে আমি আমি যদি টাকা রাখবোই তাহলে এমন ব্যাংকেই রাখবো যেই ব্যাংক আমাকে প্রাইভেসি দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ প্রাইভেসিটা যে শুধুমাত্র আ যেটাকে আমরা এথিক্যালি রাইট অর রং এর সাথেই তুলনা করি তা না। বরং এটার কিন্তু একটা বিজনেস অ্যাডভান্টেজও আছে। ব্যাপারটা বুঝছেন? বলেন তো এই যে বাংলাদেশের দুর্নীতিবাজ যারা থাকে তারা কেন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে? এবং ওখানে কেন টাকা রাখে? প্রাইভেসির কারণে। এই প্রাইভেসির কারণে। হ্যাঁ? কারণ সুইজারল্যান্ডের ব্যাংকগুলা বা সুইস যে বিভিন্ন ব্যাংকগুলা আছে, তারা আপনাকে কোনোদিনই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবে না। যতই আপনি রিকোয়েস্ট করেন না কেন। তো এইজন্যই তারা এই কাজগুলা ইউজ করে থাকে। এবার আসি হচ্ছে হেলথ ইনফরমেশন। স্যার, আমাদের বিভিন্ন কাজে আমরা যখন ডক্টর দেখাই, ডক্টররা আমাদের যে ডায়াগনস্টিকটা করে, যে মেডিসিন আমাদেরকে দেয় এবং আমরা বিভিন্ন সময় যেই আ অ্যা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যখন আমরা টেস্টের জন্য যাই, সেই টেস্টের যে রেজাল্ট থাকে, এগুলা কিন্তু স্যার প্রাইভেট ইনফরমেশন। এটা কখনো আগে ভাবছিলেন? জি না স্যার। হুম, এগুলাও প্রাইভেট ইনফরমেশন। কিন্তু স্যার হচ্ছে দেখেন তো, আমরা এই যে একটা ডক্টর দেখাই, হ্যাঁ? ডক্টর দেখানোর পর ডক্টরের চেম্বারটা থেকে বাইর হইতেই আমাদের প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়ে যায়। এটা কি মানে প্রাইভেসি লঙ্ঘন হইল না? হুম? জি স্যার, এটা হয়। হ্যাঁ, এটা তো হয়ই। মানে ও হ্যাঁ, আপনার কি অসুখ হইলো না হইলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তার মেইন মাথা ব্যথা হচ্ছে যে তার কোম্পানির ওষুধ ডাক্তার লিখলো কিনা সেটা বুঝলাম। কিন্তু এখানে তো আমার প্রাইভেসিটা নষ্ট হয়ে গেল। কারণ ডাক্তার তো প্রেসক্রিপশনে শুধু ওষুধ লিখছে তা না। আমি কি রোগ নিয়ে আসছি সেটাও তো ডাক্তার লেখে, তাই না? যাতে পরবর্তী আরো ১ মাস বা ১৫ দিন ২০ দিন পরে আপনি যখন যাবেন এই লেখাটা পড়ে তো ডাক্তার মনে করবে যে আচ্ছা এই প্রবলেম গুলো নিয়ে আসছিল। তাহলে এটা একটা বড় সমস্যা হয়ে গেল না? জি স্যার। কেউ কি কিছু বলবেন? কিসের আওয়াজ হলো? আচ্ছা সে যাই হোক। আ যেটা বলতেছিলাম, তাহলে এইটাই বললাম যে ধরেন আমি একটা কোনো এমন একটা রোগ বা এমন একটা কিছু যেটা নিয়ে আমি আনকমফোর্টেবল আরেকজনকে শেয়ার করতে চাই না। কিন্তু সেটা দেখা গেল যে আরেকজনের মোবাইল ফোনে একদম এইচডি ক্লিয়ার ছবি চলে আসছে। সে এটা ইউজ না করুক কিন্তু আমি তো জিনিসটা জানতে দিতে চাচ্ছিলাম না। আচ্ছা। তো এখানেও অনেক ধরনের নিয়ম-কানুন আছে। হিপা-টিপা, আমেরিকান রিকভারি, রিইনভেস্টমেন্ট হ্যান-ত্যান। তো যাই হোক এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। তো আমি আপনাদেরকে এবার হেলথ ইনফরমেশনের প্রাইভেসি রিলেটেড যেই এথিক্যাল ইমপ্লিকেশনটা আছে সেটা নিয়ে আরেকটা উদাহরণ দেই। সেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স। স্যাররা হেলথ ইন্সুরেন্স বলতে কি বুঝেন বলেন তো কেউ? স্যার, লাইফ ইন্সুরেন্সের নাম শুনছি কিন্তু হেলথ ইন্সুরেন্সের নাম তো শুনি নাই। হ্যাঁ, মানে অন্য কেউ যদি কাছাকাছি একই জিনিস, আইডিয়া সেম। হ্যাঁ, ইন্সুরেন্সের আইডিয়াটা মোরলে সব দিক থেকেই সেম। অন্য কেউ বলতে পারবেন হেলথ ইন্সুরেন্স কি জিনিস? আচ্ছা স্যার তো লাইফ ইন্সুরেন্স শুনছেন। লাইফ ইন্সুরেন্স কি জিনিস বলেন তো? ওটা কি স্যার, কি লাইফ ইন্সুরেন্স এটা হচ্ছে মানে কোন একটা ব্যক্তি মানে মারা যাওয়ার আগ পর্যন্ত আর কি যে টাকাগুলো জমায় ওইগুলা মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলির বা এরকম কেউ পায়। হ্যাঁ, কাছাকাছি হইছে। একটু আইডিয়াটা ভুল হইছে। আসলে সে যেটা জমায় সেটা না। সেটা হচ্ছে যে বেসিক্যালি উনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে, হ্যাঁ? একটা প্রিমিয়াম জমা দেয়। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা জমা দেয়। এবং উনি বলে যে আমি যদি সামনে ৩০ বছরের মধ্যে মারা যাই, ঠিক আছে? তাহলে এম আমি কথার কথা যে কোম্পানি আপনাকে বলবে যে আপনাকে ৳১,০০,০০,০০০ দিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা। আর যদি ৩০ বছরের মধ্যে না মারা যান, তাহলে এই ৩০ বছর পর্যন্ত আপনি যেই প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটাই আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। ঠিক আছে? তখন মানে ক্ষেত্র বিশেষে এরকম যে আপনি যদি মারা যান হুট করে, তাইলে আপনার লাভ। আর আর যদি ৩০ বছর বা ২০ বছরের মধ্যে না মারা যান, তাহলে
ভালোই। তাহলেও আপনার ক্ষতি নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই ৩০ বছর আপনি যে প্রিমিয়াম গুলা পে করতেছেন, এই পেমেন্টটা দিয়েই কিন্তু ইন্সুরেন্স কোম্পানির মানে অর্গানাইজেশনটা চলবে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এরকমই জিনিসটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স। হেলথ ইন্সুরেন্সটা হচ্ছে যে স্যার ওরা আপনাকে ২০-৩০ টা রোগের একটা লিস্ট দিবে। তো তারা বলবে যে এরকম কোন একটা রোগে যদি আক্রান্ত হন, তাহলে এই রোগের কথার কথা তারা বলবে এই রোগে যদি এখন অপারেশন লাগে বা হসপিটাল বিল হয়, খরচ হয়, সেটার আমরা পুরাপুরি বহন করব। অথবা বলবে 50% বহন করব। অথবা বলল যে আমরা ২০ লাখ টাকা দিব। এরকম একটা যেকোনো একটা টার্মে আপনি তাদের সাথে একটা চুক্তি করবেন। তো হেলথ ইন্সুরেন্স করার জন্য যখন এপ্লাই করে, তখন কিন্তু আপনার একটা ফুল চেকআপ করা হয়। বুঝতে পারছেন? তো হেলথ জি স্যার। ইন্সুরেন্সের ফ্রডটা হয় এরকম যে হেলথ ইন্সুরেন্সের একটা নিয়ম হচ্ছে যে আপনার কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকতে পারবে না। হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে প্রি এক্সিস্টিং কন্ডিশন। তার মানে হচ্ছে আগের থেকেই আপনার এমন কোনো প্রবলেম থাকতে পারবে না যার কারণে আপনি খুব শীঘ্রই এই ২০ টা লিস্টের মধ্যে যে ২০-৩০ টা রোগ আছে তার মধ্যে যেকোনো একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা। একটা উদাহরণ দেই, যেমন ধরেন আপনি অনেক বছর ধরে বেশ ওভারওয়েট, ঠিক আছে? তাইলে ওই লিস্টের মধ্যে যদি ডায়াবেটিকস থাকে তারা আপনাকে হেলথ ইন্সুরেন্স দিবে না। কারণ ওভারওয়েট লোকের ডায়াবেটিকসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তো এখন ব্লাড টেস্ট করলে পায় নাই বা ইউরিন টেস্ট করলে পায় নাই। কিন্তু ঠিক আর ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যেই পাচ্ছে। তাইলে তো সাথে, সাথে সে ২০ লাখ টাকা এভেইল করতে পারবে। তাহলে ইন্সুরেন্স কোম্পানির লস হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ। তো ইন্সুরেন্স কোম্পানি যেটা করে যে অনেক ক্ষেত্রেই তারা ডায়াগনস্টিক সেন্টারদের সাথে আগেই যোগাযোগ রাখে যে এই ক্লায়েন্ট যদি আপনার ডায়াগনস্টিক সেন্টারে আসে, তাহলে এই ক্লায়েন্টের ইনফরমেশন ওর আগে যাতে আমি জানি। ব্যাপারটা বুঝছেন? তার জি আগে স্যার। যাতে আমি পেয়ে যাই। কেন? কারণ অনেক ক্ষেত্রেই রোগীরা যেটা করে যে ইন্সুরেন্সটা এভেইল করার জন্য বা তার সামনে হয়তো একটা অপারেশন লাগতে পারে। এটার জন্য ঠিক অপারেশনের দেখা যায় ১ মাস আগেই একটা ইন্সুরেন্স করার চেষ্টা করে। কেন? কারণ এটা করলে দেখা যাচ্ছে অপারেশনে যদি এখন ২০ লাখ টাকা ১৫ লাখ টাকা খরচ হয়, এ টাকা ইন্সুরেন্স কোম্পানি দিবে। আর সে মাত্র ৫,০০০ টাকা প্রিমিয়াম দিল ১ মাস। এরকম। মানে এই ফ্রড গুলার হাত থেকে যাতে বাঁচতে পারে এজন্য ইন্সুরেন্স কোম্পানি প্রায় সময় ডায়াগনস্টিক ডেটা কালেক্ট করে। এইবার আসেন, এইটা প্রাইভেসি লঙ্ঘন না? এটাও একটা প্রাইভেসি এটাও লঙ্ঘনের একটা মতো। প্রাইভেসি লঙ্ঘন। ব্যাপারটা বুঝছেন? সে কিন্তু ফ্রড প্রতিরোধ করার জন্য করতেছে, কিন্তু সে যেই সিস্টেমে করতেছে, সেই সিস্টেমটাও কিন্তু প্রাইভেসির ভুল। হ্যাঁ, সেই সিস্টেমটার মধ্যেও ভুল আছে। বুঝতে পারলেন? জি স্যার। এইবার চলে আসি হচ্ছে চিলড্রেনস পার্সোনাল ডাটা। স্যার আমরা টিনেজার বুঝি। টিনেজার মানে কি? জি স্যার, প্রেমিক। হ্যাঁ? টিনেজার। না, স্যার যারা প্রেমিক-প্রেমিকা না। বয়সন্ধিকালে আছে, টিনেজার? বয়সন্ধিকালে যারা থাকে সাধারণত, হ্যাঁ, বেসিক্যালি বা ওই যে টিন, হ্যাঁ? 13, 14, 15 যেসব নাম্বারের সাথে টিন লাগানো আছে, ওই নাম্বারের বাচ্চা-কাচ্চাদের আমরা টিনেজার বলি। আচ্ছা, 13 থেকে 19। হ্যাঁ। 13 থেকে 19 মানে এই যে টিন করে যেগুলো আছে সেগুলো। আচ্ছা। তারপরে আসেন হচ্ছে প্রি-টিন মানে যারা হচ্ছে ১০ থেকে ১২ বছর বয়স এবং ১০ বছরের নিচে তো আমরা বাচ্চাদেরকে চিলড্রেনই বলি বা শিশু বলি। তো এদের যে এই ধরনের ইনফরমেশন, এগুলাও কিন্তু স্যার প্রাইভেট ইনফরমেশন। অর্থাৎ একটা বাচ্চার নাম, বাচ্চাটা থাকে কোথায়, বাচ্চার বাবার নাম কি, বাচ্চার মায়ের নাম কি, বাচ্চার স্কুল কোথায়, সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ? তার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটের আইডি কত? এই সমস্ত ইনফরমেশন গুলা কিন্তু কি? প্রাইভেট ইনফরমেশন। হুম? এটা নিয়ে আগে ভাবছিলেন কখনো? জি না স্যার। বাচ্চাদেরও ইনফরমেশন গুলা প্রাইভেট। তার মানে হচ্ছে কোনো একটা কাজে আপনার যদি বাচ্চাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়, সেটা অবশ্যই তার প্যারেন্টস এর অনুমতি সাপেক্ষে করতে হবে। প্যারেন্টস এর অনুমতি ছাড়া বাচ্চাদের থেকে কোনো ধরনের ডেটা কালেক্ট করা যাবে না। তাদের ছবি, হ্যাঁ? বা তাদের নাম, তারা কোন ক্লাসে পড়ে, তাদের লোকেশন কোথায়, এগুলা কালেক্ট করা যায় না। তারপরে আরো বিভিন্ন যেমন ইলেকট্রনিক সার্ভেইলেন্স, হ্যাঁ? আমরা অনেক সময় সিসিটিভি দেখি। হুম?
ধরেন আপনার বাসায় বাসার ঠিক আ উল্টা পাশের গেটেই একটা সিসিটিভির একটা ক্যামেরা আছে। হ্যাঁ? তাহলে এই ক্যামেরাটা কি প্রতিদিন আপনি কোথায় যান, কয়টার সময় বের হন, কয়টার সময় বের বের আ বাসায় আসেন, এই জিনিসগুলো রেকর্ড করতেছে না? জি স্যার। হ্যাঁ? আপনার সমস্ত একেবারে এইচডি এইচডি কোয়ালিটির ছবি তার কাছে আছে না? তাহলে এটাও জি এক স্যার। ধরনের প্রাইভেসি কিন্তু লঙ্ঘনের মধ্যে পড়তেছে। কারণ সে একটা হচ্ছে পুলিশের ক্যামেরা, ওটা একটা আলাদা বিষয়। এটা বাসার পার্সোনাল ক্যামেরায় ধরেন এখন তো মানুষ বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ? একটা আমরা ধরে নিলাম যে একটা মেয়ে কখন বের হয়, কখন আসে তার এই জিনিসটা কেউ মনিটর করতেছে। কিন্তু বুঝার কোনো ওয়ে নেই। হ্যাঁ? আপাতদৃষ্টিতে মনে হবে খুব নিরীহ একটা ক্যামেরা। কিন্তু এই ক্যামেরাটা কে অপারেট করতেছে তাকে তো আমরা ওইভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না। ঠিক না? তাহলে আমরা প্রাইভেসি রিলেটেড অনেক কিছু দেখলাম। এখানে অনেক আইন কানুন লেখা আছে, এগুলো কিছুই পড়ার দরকার নাই। হ্যাঁ? আচ্ছা কে আসলো দেখি। কত চলছে? আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। তাহলে আমরা দেখলাম যে মানুষের প্রাইভেট ইনফরমেশন বিভিন্ন ধরনের হইতে পারে। এখন একটু চিন্তা করেন তো স্যার, প্রাইভেট ইনফরমেশন কিন্তু এগুলো শেয়ার না করে কি আমরা পারি? হুম? না যেমন স্যার, চিন্তা গল্প করেন দেওয়া। আমি দারাজে কিছু শপিং করব। তা আমি চাচ্ছি যে আমার আমি যা, যা শপিং করব সেগুলো অনলাইনে আমি পেমেন্ট করতে চাই। তো অনলাইন পেমেন্ট বাটনে চাপ দিলাম। তখন কি দারাজ আমার কাছে বলে না যে আপনার কার্ডের নাম্বার, আপনার পিছনে সিভিভি নাম্বার, এক্সপায়ার ডেট সুদ্ধা দেন। এগুলা তারা চায় না? হুম? বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে যখন আমরা যাই, তখন এই যে দেখা যায় অনেক সময় এসএসএল কমার্স এর একটা ইন্টারফেস ওপেন হয়। সেখানে আমরা আমাদের বিকাশের পিন-টিন সব দিয়ে দিই না? চিন্তা করেন তো। জি স্যার, এগুলো। হ্যাঁ, এগুলা না দিলে অনলাইনে পেমেন্ট করব কিভাবে? ঠিক না? জি স্যার, ওই যে হ্যাঁ, বিকাশে আমরা যখন মানে পেমেন্ট করি স্যার, ওটিপিটাই মানে নিয়ে নেয় ওরা। হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে আসলে ইনফরমেশন প্রাইভেট ঠিক আছে। কিন্তু বিভিন্ন কাজে আমাদের নিজেদের সুবিধার্থেই এই প্রাইভেট ইনফরমেশন গুলো আমাদেরকে কালেক্ট করতে হয় কিংবা আমাদেরকে শেয়ার করা প্রয়োজন। তাহলে এই ধরনের যে ইনফরমেশন গুলা থাকে, হ্যাঁ? এটা যখন শেয়ারের প্রয়োজন পড়ে অর্থাৎ যখন এই জিনিসটা একজন কালেক্ট করবে। যেমন তো কথার কথা এসএসএল কমার্সে ইউজারদের ইনফরমেশন কালেক্ট করবে। তাইলে এই কালেকশনের একটা নিয়ম নীতি থাকা উচিত না? হুম? যাতে ফেয়ারলি কালেকশনটা হয়। যাতে আমি আম এই ডাটাগুলা নিয়ে কোনো অ্যাবিউজ করতে না পারি বা কোনো খারাপ কাজে ব্যবহার করতে না পারি। সেজন্য কিছু নিয়ম কানুন থাকা উচিত না? জি স্যার। হ্যাঁ, এইটারই নাম হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। অর্থাৎ আপনি প্রাইভেট ডেটা নিবেন, ঠিক আছে? মানুষের থেকে কালেক্ট করবেন নিজের বিভিন্ন কাজে। কিন্তু সেটা একটা নিয়ম নীতির ভিতর দিয়ে চলা লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলার নামই হচ্ছে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। তো এইখানে আপনাদের বইয়ের মধ্যে দেখবেন যে একটা অর্গানাইজেশনের নাম লেখা, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন্স ফর দ্য প্রোটেকশন অফ প্রাইভেসি অ্যান্ড ট্রান্সবর্ডার ফ্লোজ অফ পার্সোনাল ডেটা। আচ্ছা যাই হোক, অনেক বড় কথা। মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ১৯৮০ সালে। কত সালে? ১৯৮০ সালে। ১৯৮০ সালে তারা যেই সব জিনিস চিন্তা করছে, দেখেন ১৯৮০ সালে কিন্তু কম্পিউটার, ইন্টারনেট এগুলো সাধারণ মানুষের কাছে এভেইলেবল ছিল না। আমাদের দেশ তো দূরের কথা, ইভেন আমেরিকাতেও এইসব মানে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতেও কিন্তু এইসব নিয়ম কানুনের কোনো মানে সরি এইসব কোনো টেকনোলজি মানুষের হাতে হাতে ছিল না। খুব লিমিটেড সংখ্যক লোকের হাতে ইন্টারনেট ছিল। তাও সেগুলা শুধুমাত্র দেখা যাচ্ছে যে মিলিটারি কাজেই ইউজ হইতো বেশি। ঠিক না স্যাররা? অথচ জি দেখেন স্যার। তারা ওই সময়ই কত জিনিস চিন্তা ভাবনা করছে। আমি একটা, একটা করে বলি। ১ম এ কালেকশন লিমিটেশন। The collection of personal data must be limited. All such data must be obtained lawfully and fairly with the subject's consent and knowledge. কি বলল? আপনার ইনফরমেশন যদি কালেক্ট করতেই হয়, যতটুকু লাগে আপনি ঠিক অতটুকু ডেটাই নিবেন।
ব্যাপারটা বুঝছেন? যেমন কথার জি কথা দারাজ। দারাজ আপনার থেকে ইনফরমেশন নেবে। দারাজের লাগবেটা কি? আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। এই ৩ টা ছাড়া তার কি আপনার আর কোনো ইনফরমেশন এর প্রয়োজন আছে? হুম? জি না। আপনার এনআইডি নাম্বার বা আপনার পাসপোর্ট নাম্বার এগুলা দিয়ে কি তার কোনো কাজ আছে? এগুলা দিয়ে কোনো কাজ নেই। কিন্তু আবার চিন্তা করেন আমরা যখন সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হইছি, আমরা কিন্তু আমাদের নাম, আমাদের বাবার নাম, আমাদের মায়ের নাম, তারপরে এনআইডি নাম্বার এগুলো সহ কিন্তু শেয়ার করে ভর্তি হইছি। ঠিক না স্যার? জি স্যার। এটার রিজনটা কি? সে আমার বাবা-মার নাম কেন নিল? কেন নিল? কারণ হচ্ছে প্রত্যেকের সার্টিফিকেটে শুধু আপনার নাম না, আপনার বাবার এবং মায়ের ২ জনের নাম সহ লেখা থাকবে। হুম? জি স্যার। আচ্ছা, তার মানে কি? ডেটা যখন আমি কালেক্ট করব, আমার যতটুকু লাগে আমি শুধু ততটুকুই নিব। ঠিক আছে? এর বেশি ডেটা আমি নিব না। এবং সেটা অবশ্যই লফুলি অর্থাৎ আইনগতভাবে নিতে হবে এবং সাবজেক্টের কনসেন্ট মানে যার থেকে ডেটা নিব তার অনুমতি সাপেক্ষে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। দেখেন ১৯৮০ সালে তারা এইসব কথা বলে গেছে যেগুলো এখন বর্তমানে আমরা আমাদের ডেটা প্রাইভেসি পলিসিতে ইউজ করি। আচ্ছা ২ নাম্বার ডেটা কোয়ালিটি। Personal data should be accurate, complete, current and relevant to the purpose for which it is used. আচ্ছা ওই যে অনেকটা ওইরকমই যে অ্যাকুরেট হইতে হবে, কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? এবং লেটেস্ট ডাটা থাকতে হবে। আর যেই কাজে ইউজ হবে সেই কাজের সাথে রেলেভেন্ট ডাটা নিতে হবে। এই যে একটু আগে বললাম দারাজের জন্য যেমন আমার পাসপোর্ট নাম্বার হচ্ছে ইরিলেভেন্ট। এটা দিয়ে তার কি কাজ? সো এই ডাটা সে নিবে না। তারপরে ডেটার কোয়ালিটির ব্যাপারে যেমন চিন্তা করেন তো যে আমরা যখন এনআইডি বানাইতে গেছিলাম, হুম? আমরা যখন এনআইডি বানাইতে গেছিলাম বারবার লোকদেরকে বলছেন না যে আমার নামের বানান কিন্তু এটা দেখেন ভাই ভুল করেন না ভাই উল্টাপাল্টা করেন না আমার বাবার নাম কিন্তু এটা আমার মায়ের নাম কিন্তু এটা আমার ঠিকানা কিন্তু এটা কার্ডটা পাওয়ার পর কি দেখছেন ঠিকই একটা ভুল করে রাখছি এরকম হয়েছে কারোর সাথে জি স্যার, আমারই হয়েছিল। আমার হ্যাঁ মানে আপনার ভোটার আইডি কার্ডে এক বাদ বাদ দিয়ে আসছে, আর সার্টিফিকেটে ছিল আরেকটা। হ্যাঁ অথচ আপনি কিন্তু বারবারই ওকে বলছেন যে ভাই এইটাই কিন্তু আমার বার্থডে এটা ঠিক মতন দেন না ঠিকই একটা ভুল দিয়ে দিল তাহলে এটা এই ক্ষেত্রে কি ডেটার কোয়ালিটিটা ভালো থাকলো না স্যার। ভালো থাকলো না ঠিক আছে সো এরকম অ্যাকুরেট হইতে হবে আচ্ছা ৩ নাম্বার পারপাসের স্পেসিফিকেশন The purpose for which the personal data is collected should be specified and should not be changed. আপনি ২০২০ সালে একটা অ্যাপস এর মধ্যে আ একটা একটা কথা বলে কালেক্ট করলেন। আর ২০২৫ সালে সেই পারপাসটা চেঞ্জ করে অন্য কাজে ইউজ করা শুরু করলেন। এরকম করা যাবে না। অবশ্যই পারপাসটা ঠিক রাখতে হবে। যেই কাজে ইউজ করবেন বলে ডাটা নিছিলেন, সেই কাজেই ব্যবহার করতে হবে। সেটা যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, তাকে আবার নতুন করে অনুমতি চাইতে হবে। বুঝছেন বিষয়গুলা? জি স্যার। আচ্ছা। Use limitation. Personal data should not be used beyond the specified purpose without a person's consent. ওই একই কথা আরেকবার আসছে। এবার আসেন সিকিউরিটি সেফগার্ড। Personal data should be protected against unauthorized access, modification or disclosure. এগুলার মানে কি? স্যার ধরেন এই যে এসএসএল কমার্স এ আমি দিলাম আমার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিলাম। এখন এই এসএসএল কমার্স বা এই যে বিকাশ, এই যে দারাজ তাদেরকে এখন আমার ডেটার সিকিউরিটি দিতে হবে। আমার ডেটাটা যাতে হ্যাক হয়ে না যায়, আমার ডেটাটা যাতে এক্সপোজ না হয়ে যায়, সেজন্য এনাফ পরিমাণ সাইবার সিকিউরিটি তাকে দিতে হবে। এটার জন্য যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করা লাগে, তো হায়ার করতে হবে। এটার জন্য যদি আলাদা ডেটা সেন্টার তৈরি করা লাগে, করতে হবে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, মানে আমি একজনকে বললাম একটা অ্যাপসে আমি আমার ইনফরমেশন দিলাম, আর সেই অ্যাপস থেকে তারপরে আমার ইনফরমেশন গুগলে ঘুরে বেড়াবে। তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? সেটার সিকিউরিটি সেফগার্ডও আপনাকেই দিতে হবে। এবার আসেন ওপেননেস প্রিন্সিপল ডেটা পলিসি শুড এক্সিস্ট অ্যান্ড এ ডেটা কন্ট্রোলার শুড বি আইডেন্টিফাইড এটা নিয়ে একটু পরে বলতেছি ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন পিপল শুড হ্যাভ দ্য রাইট টু রিভিউ দেয়ার ডেটা টু চ্যালেঞ্জ ইটস কারেক্টনেস অ্যান্ড টু হ্যাভ ইনকারেক্ট ডেটা চেঞ্জড তো এখানে যেটা বলছে যেটা আমাদের এই মানে এই যে স্যার বলতো যে আমার বার্থডে পরিবর্তন হয়ে গেছে তাহলে আমাদের কিন্তু এনআইডি তে বার্থডেটা চেঞ্জ করার একটা সুযোগ আছে। যদিও ঝামেলার কিন্তু সুযোগ তো আছে।
অর্থাৎ আপনি যদি কোনো কারণে দেখেন যে আপনার ডেটাটা ইনকারেক্টলি কালেক্ট করা হইছে, তাহলে সেই ডেটাটা চ্যালেঞ্জ করার এবং পরিবর্তন করার রাইটস আপনার থাকতে হবে। এই জিনিসটারই নাম হচ্ছে ডেটা কন্ট্রোলার। অর্থাৎ ডেটাটা কন্ট্রোল কে করবে? ঠিক আছে? আমার ডেটা আমিই কন্ট্রোল করব। কথা বুঝছেন? ডেটা পলিসির মাধ্যমে আমার ডেটা আমিই কন্ট্রোল করব। আমি 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 তাকে ডাটা ইউজ করার অনুমতি দিব। আবার যখন মনে হবে যে না আমি আর ডেটা দিতে চাই না, তখন এই ডেটাটা সরায় নেওয়ারও রাইটস আমার থাকতে হবে। And finally, accountability যে ডেটা কন্ট্রোলার should be responsible for ensuring that the above principles are met. So আগের নিয়মগুলো যাতে অনুসরণ করে সেটার জন্য একটা ডেটা কন্ট্রোলার থাকতে হবে। তাহলে চিন্তা করেন ১৯৮০ সাল, হ্যাঁ? যেই সময় ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতেও ইন্টারনেট, কম্পিউটার বা এই ধরনের জিনিসগুলো এত একটা পপুলার না। অথচ তারা ওই সময় মানুষের ডেটা প্রাইভেসি নিয়ে চিন্তা ভাবনা করছে। ঠিক না? শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার শুনতে পাই। আচ্ছা। তাহলে আসেন যে আমি লাস্ট সেমিস্টারে এই ধরনের একটা প্রশ্ন করছিলাম। যে এই প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি কথার কথা আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আপনার সফটওয়্যারটারই কোনো একটা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং কোনো রিলেটেড কোনো কাজের জন্য এখন ইউজারদের ডেটা কালেক্ট করতে হবে। তো আপনি কিভাবে ডেটা কালেক্ট করতে পারেন যাতে ইউজারেরও প্রাইভেসি নষ্ট না হয়, আপনারও উপকার হয়? এরকম একটা প্রশ্ন তাদের। আপনি দেখছেন না এবার পরীক্ষা দেওয়ার পর? আপনাদের তো আজকে আমি মিড টার্মের খাতা দেখাইতাম। খাতাগুলা চেক করে আমি অফিসে রাইখাও আসছি। কিন্তু আজকে তো অনলাইন ক্লাস হলো, আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো খাতা। ঠিক আছে? তো যেটা বললাম যে এরকমই একটা সিচুয়েশন দিছিলাম। তো এটাও অনেকটা ওই যে আগের কথাই আমরা যেগুলা আগে বলছি সেই জিনিসগুলা দিয়েই এই জায়গা থেকে আপনার উত্তরটা দিতে পারেন। আচ্ছা। প্রথম কথা হচ্ছে নোটিস। যে an individual has the right to know if his or her personal data is being collected and any data must be collected for clearly stated legitimate purpose. তো দেখবেন যে আমরা যদি কোনো একটা অ্যাপস নামাই, সে কিন্তু অ্যাপসটা ইনস্টলের সাথে সাথে জিজ্ঞেস করে যে আমি কিন্তু তোমার ক্যামেরা নিব, আমি কিন্তু তোমার মাইক্রোফোনের অ্যাক্সেস নিব। জিজ্ঞেস করেন এরকম জি স্যার। যে এই অ্যাপসটা আপনার জিপিএস লোকেশন ইয়া করবে, আপনার টেক্সট মেসেজ, আপনার কন্ট্যাক্টস এগুলো দেখতে পাবে। এই যে নোটিশটা তারা দেয়, এই নোটিশটা কি জন্য দেয়? এই আইনগুলোর জন্যই দেয়। যে তার একটা রাইট টু নো যে কোনো অ্যাপস বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট তার পার্সোনাল ডেটা কালেক্ট করতেছে কিনা বা কোন কোন ডিভাইসের মাধ্যমে কালেক্ট করতেছে, এই জিনিসগুলা অ্যাপস গুলোতে বলে দিতে হবে। আচ্ছা, ২ নাম্বার, একটু একটু সাইলেন্ট করেন তো স্যার। থ্যাংক ইউ। ২ নাম্বার আসতেছে হচ্ছে চয়েস। চয়েস বলতে যেটা বোঝায় যে an individual has the right to elect not to his or her personal data collected. তার মানে হচ্ছে এই যে এখন আপনাকে জানাইলো, এখন আপনি চাইলে এগুলা অ্যালাউ দিতে পারেন, আপনি চাইলে ডিনাইও করে দিতে পারেন। হুম? আমরা এরকম দেখি না? বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে অ্যাকসেপ্ট অল কুকিজ, হ্যাঁ? এরকম আসে না আপনাদের? বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে আপনারা কুকিজ, জি জি স্যার। স্যার আসে। তাহলে এইটা আপনার একটা চয়েস যে আপনি এটা চাইলে ডিনাই করতে পারেন যে না আমি ইয়া করব না, আমি অ্যাকসেপ্ট কুকিজ করব না। সেই ক্ষেত্রে এখন ওয়েবসাইটটা হয়তো কিছু কিছু ফিচার আপনি ইউজ নাও করতে পারেন, এরকম হইতে পারে। ৩ নাম্বার ইউজ। An individual has the right to know how personal data will be used and right to restrict its use. তাহলে তার জানার অধিকার থাকতে হবে যে আমার ডেটাটা কি নিয়ে সে আবার অন্য কাউকে সেল করবে? কারণ বর্তমান সময়ে কিন্তু ডেটা সেল একটা বিশাল বিষয়। হ্যাঁ, ভালো ইনকাম আসে। একটা বড় হিউজ অ্যামাউন্ট অফ ইউজারের ডেটা আপনি যদি আরেকজনের কাছে সেল করতে পারেন, এই বিশাল টাকা পয়সা পাওয়া যায়। তো এই ইন্ডিভিজুয়ালের কিন্তু তার রাইট আছে সেটা জানার যে আমার ইনফরমেশনটা অন্য কারো কাছে সেল হচ্ছে কিনা বা আমার পার্সোনাল ডেটাটা কিভাবে ইউজ করা হবে সেটা সম্পর্কে সে জানতে চাইতে পারে। সিকিউরিটি। Organizations must
implement appropriate technical and organization measures to protect personal data, and the individual has the right to know what these measures are. তাহলে অর্গানাইজেশনদের অবশ্যই আপনার ডেটার সিকিউরিটি দিতে হবে। আমি তাদেরকে আমার ডেটা দিলাম আর সে আমার ইনফরমেশন এখন হ্যাক হয়ে গেল তাদের সার্ভার থেকে, এই কাজ হলে হবে না। কারেকশন, an individual has the right to challenge the accuracy of the data and provide corrected data। যদি কোনো কারণে ডেটা ভুল থাকে আর দেখা যায়, হ্যাঁ, সার্ভারে যদি দেখা যায়, তাহলে সে রিকোয়েস্ট করতে পারে যে আমার এই ডাটাটা ভুলভাবে কালেক্ট করা হয়েছে, ডাটাটা সঠিক করেন, এডিট করেন, ঠিক করেন। আর এনফোর্সমেন্ট বলতে বোঝায় এই যে রাইটস গুলো আছে, এই রাইটস গুলো কোনোটা যদি ভঙ্গ হয়, তাহলে আমি চাইলে তাদের নামে লিগালি একটা অ্যাকশন নিতে পারি। An individual has the right to seek legal relief through appropriate channels to protect privacy rights। বুঝতে পারছেন? তাহলে এই কয়টা পয়েন্ট থেকেই মূলত আমি যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটার অ্যান্সার দেওয়া যেতে পারে। ঠিক আছে? যদিও আপনারা যার খাতা দেখলে বুঝতেন যে এখানে নিজেদের আইডিয়া থেকেও লেখা যায়। আপনারা যারা মিড টার্মে নিজেদের আইডিয়া থেকে লিখছেন কিন্তু সঠিক উত্তর মানে ঠিকঠাক মতো লিখছেন তারা ভালো নাম্বার পাইছেন। ঠিক আছে? আচ্ছা, এইগুলো আপাতত লাগবে না। এখন আমি ২ টা এথিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো এবং তারপরে আজকের মতো আপাতত ক্লাস শেষ। ১ম এথিক্যাল ইস্যুটা হচ্ছে ডাটা ব্রিচ। তো আমি আপনাদের একটু আগেই বলতেছিলাম যে আমি একটা কোনো একটা সার্ভারে বা কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনকে আমার পার্সোনাল ডেটাগুলা দিলাম। এখন তাদের থেকে যদি এটা হ্যাক হয় বা তাদের থেকে যদি এক্সপোজড হয়, হুম? তো বাস্তবতাটা যেটা হচ্ছে আপনি যতই সাইবার সিকিউরিটি মেজার নেন না কেন, একটা অ্যাপ্লিকেশনে কোনো না কোনো সিকিউরিটি থ্রেট থাকতে পারেই। কথা বুঝতে পারছেন? এবং আনফরচুনেটলি কোনো একটা কোম্পানির যারা ইউজারের ডেটা কালেক্ট করে, স্টোর করে, তাদের সার্ভার হ্যাক হয়ে যেতেই পারে। তো মনে করেন চিন্তা করেন যে কোনো কারণে কথার কথা বিকাশ, হ্যাঁ? কোনো কারণে আপনার পাসওয়ার্ড গুলা বা অথবা দারাজ কোনো কারণে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের কার্ড যেগুলা তারা নিছিল, স্টোর করছিল, তাদের সার্ভার কোনো কারণে হ্যাক হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তারা ডিটেক্ট করলো যে আমাদের অনেক, অনেক লক্ষ, লক্ষ ইউজারের ডাটা এক্সপোজড হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, এটা কি তারা কাস্টমারদেরকে জানাবে? বলেন তো স্যাররা একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, হুম, হুম। শোনা যাচ্ছে। বলেন তো দেখি। মানে হচ্ছে যে বেসিক্যালি ধরেন দারাজে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের কার্ডের ইনফরমেশন দিয়েছিলাম। একদম সিভিভি নাম্বার সহ। কোন কারণে দারাজের সার্ভারটা হ্যাক হইলো। এখন কি দারাজ আমাকে জানাবে যে, স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড তো হ্যাক হয়ে গেছে, তাড়াতাড়ি কার্ডটা রিমুভ করেন বা পাসওয়ার্ড চেঞ্জ করেন। এগুলো কি তারা বলবে আমাকে বলেন তো? না স্যার, বলবে না তো। কেন বলবে না? এমনি আলোচনা করেন। বা- আমি তো নাম্বার দিচ্ছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার এগুলা তো জানানো হয় না, জানায় না কেউ। না কেন? রিজনটা কি? কেন জানায় না? স্যার হয়তো আপনার এরকম কোনো এখানে রুলস হিউজ বাংলাদেশে নাই। পরিমাণে ডাটা এখন কার কারটা এখানে হ্যাক হয়েছে এখানে তো ইন্ডিভিজুয়াল খুঁজে বের করাও মানে ইম্পসিবল আর কি। আচ্ছা হইতে তাদের পারে। রেপুটেশন তো হইতে নষ্ট পারে। হবে স্যার, এটা যদি রেপুটেশন, জানায়। ইয়েস, ইয়েস। ঠিকই আছে। হ্যাঁ, রেপুটেশনের জন্যই তো ওনারা কথাটা জানায়। আসলে ওইটাই। কেউ বলতে চাইবে না যে আমার সার্ভার হ্যাক হইছে। চাইবে? হ্যাঁ? তাহলে যেই জিনিসটা হবে, ধরেন কথার কথা যে আপনারা বন্ধু-বান্ধবের ভিতরেই শুনতেছেন যে আপনাদের সবার বিকাশের আ থেকে টাকা চলে যাচ্ছে। তখন আপনি কি করবেন বলেন তো? আপনি তাড়াতাড়ি দৌড় দিয়ে নিচে গিয়ে বিকাশের টাকা তুলবেন। এবং টাকা তুলে বিকাশ বন্ধ করে দিবেন। ঠিক না? হ্যাঁ, যেটা আমরা নগদের সাথে করি। ঠিক আছে? নগদে কোনো টাকা রাখি না। হ্যাঁ? দেখা যাচ্ছে যে কোন একটা কাজে ইউজ করে সাথে, সাথে আবার জিরো করে ফেলি। ঠিক না?
হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। নগদে ব্যাপারটা হচ্ছে আমি নিজেই টাকা রাখি না স্যার। হ্যাঁ, মানে কোনো স্যার একটা নগদে আমি ডিসকাউন্ট, তো রাখি। হ্যাঁ, ডিসকাউন্ট ধরেন দিছে নগদ। ওইটা ইউজ করার সাথে, সাথে 0 বানায় ফেলি। ঠিক আছে? জি তো স্যার। এই ব্যাপারটা কেন হইছে? এটার রিজনটাই হচ্ছে রেপুটেশনের জন্য। অর্থাৎ কোনো কোম্পানি তারা বলতে চাইবে না যে আমাদের সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি স্টেপস গুলা কেউ একজন ব্রেক করতে পারছে এবং এর এর কারণে ধরেন কথার কথা আমাদের 2 লক্ষ ইউজারের ডাটা হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। এটা কিন্তু কোনো কোম্পানি স্বীকার করতে চাইবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে ব্যাড রেপুটেশন, এই ব্যাড রেপুটেশনটা সরাসরি কোম্পানি স্টক প্রাইসের সাথে সম্পর্কিত। স্টক তো স্যাররা বুঝেন। একটা কোম্পানি যখন পাবলিক কোম্পানি হয় তারা তারা তখন পাবলিকের থেকে ইনভেস্টমেন্ট তোলার জন্য তাদের কোম্পানির একটা পার্সেন্টেজ শেয়ার মার্কেটে স্টক হিসেবে ছেড়ে দেয়। এই স্টক প্রাইসটা হ্যাঁ, এই স্টক প্রাইসটা ভালো থাকে যদি কোম্পানি ভালো বিজনেস করে, ভালো ভালো কাজ করে বা ভালো প্রফিট করে, তাহলে স্টকের প্রাইস বেশি থাকে। আর যদি কোম্পানির নামে কোনো খারাপ কিছু শোনা যায় তাহলে কিন্তু স্টকের ভ্যালু কমতে থাকে। তাহলে ধরেন এরকম হ্যাকিং হয়েছে এই কথাটা যদি তারা পাবলিকলি জানায়, হ্যাঁ, যদিও তারা মানুষের ভালোর জন্যই বলতেছে যে স্যার আমাদের কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আপনার কার্ডটা রিমুভ করেন বা আপনার পিন নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে? সে হয়তো কাস্টমারদের ভালোর জন্যই করতেছে। কিন্তু তারপরেও সে করবে না। কেন করবে না? কারণ এটার কারণে তার মানে বিজনেসটারই সাস্টেইনেবিলিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাস্টমার বেস প্যানিক হয়ে লগ আউট করে ফেলতে পারে বা সার্ভিস ইউজ করা বন্ধ করে দিতে পারে। এট দ্য সেম টাইম স্টকের ভ্যালুও নেমে যেতে পারে। ব্যাপারটা বুঝছেন? তাহলে এটা একটা এথিক্যাল প্রবলেম না? এক হিসাবে ইউজারদের ভালোর জন্য ইউজারদেরকে কিন্তু জানানো দরকার যে ভাই একটা বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি নিরাপদে যান। কিন্তু আরেক দিকে এটা জানানোর সাথে সাথে আপনার বিজনেস, নিজের বিজনেসে ১২টা বাজবে। ঠিক না? তো এগুলা হচ্ছে আমি আপনাদের আগেও জি বলছিলাম, মিড স্যার। টার্মের আগেও বলছিলাম। তো এতদিন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে বুঝছেন যে এথিক্সটা আসলে এত ইজি না যে এটার উত্তর এটাই। ঠিক আছে? এই এথিক্সের হ্যাঁ উত্তর, নাও বহুমূল্য। উত্তর। এখন আপনি যেটা যেভাবে বলতে পারেন সেটা হলো আপনার বিষয়। আচ্ছা। সেকেন্ড যে ইথিক্যাল ইস্যুটা নিয়ে বলবো সেটা হচ্ছে কনজিউমার প্রোফাইলিং। স্যাররা প্রোফাইলিং এই ওয়ার্ডটা শুনছেন? কনজিউমার প্রোফাইলিং বা প্রোফাইলিং কথাটা শুনছেন? প্রোফাইলিং? আচ্ছা, জি না স্যার। একটা জিনিস একটু দেখি। আচ্ছা, আমরা তো ওই যে গুগল মিটটা 11 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি একটা নতুন লিংক ওপেন করতেছি। বেশি সময় ক্লাস নিব না, এটাই লাস্ট। এরপরে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। নতুন লিংকটা একটু কষ্ট করে জয়েন করেন। আসি, আসি। এই আবার। তো ঠিক আছে না। নেটের ইন্টারনেটের ভয়াবহ অবস্থা। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, শোনা যায়। জি স্যার, আপনাদের শোনা যায়। গুগল মিটের মেসেজ বক্সেও আমি নতুন লিংকটা দিয়ে দিচ্ছি। আমি ক্লাসরুমে যেই পোস্টটা দিছিলাম
সেটাও আমি এডিট করে দিতেছি। আপনারা নতুন লিঙ্কে চলে যান, এই লিঙ্কটা লিভ করুন। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। নেটের অবস্থা খুবই বাজে, একটা করে কাজ করছে, সব দিকে বিপদে পড়ছে। আচ্ছা, তো প্রোফাইলিং, হ্যাঁ, কনজিউমার প্রোফাইলিং যেটা বলতেছিলাম, প্রোফাইলিং জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে স্যাররা দেখেন না যে গুগলে কিছু সার্চ দিলে সেটার অ্যাড আপনার ফেসবুকে চলে আসে, এরকম দেখছেন কখনো? হ্যালো। জি স্যার, বলেন। হ্যাঁ, তাহলে আমরা অনেক সময়ই দেখি যে আমরা যদি কোনো কিছু নিয়ে একজন আরেকজনের সাথে, ধরেন একটা গ্রুপ মেসেজিং এ আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন যে আমার একটা মাউস লাগবে বা একটা নতুন সোয়েটার কিনতে হবে বা একটা জ্যাকেট কিনতে হবে, এরপরেই ফেসবুকের মানে হোম পেজে গিয়ে দেখলেন সমানে মাউসের অ্যাডভার্টাইজ আসতেছে, সমানে জ্যাকেটের অ্যাডভার্টাইজ, হুডিজের অ্যাডভার্টাইজ আসতেছে। তো এরকম থাকে, এবং সবচাইতে আশ্চর্য যেটা মজার বিষয় যে সেটা হচ্ছে যে মাঝে মধ্যে দেখবেন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটা জিনিস চিন্তা করছেন, দুপুরে সেটা অ্যাড চলে আসছে, এরকম হয়েছে কারো? মানে নেটে যেটা কিচ্ছু সার্চ দেন নাই, কাউকে এখনো কিছুই বলেন নাই, সকালে ভাবছিলেন যে এই জিনিসটা আমার লাগবে, সেটা চলে আসছে, এরকম কখনো হয়? হুম। স্যার, আপনার কথা কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে। স্যার কথা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান দেখি, আসলে নেটটা একটু ডিস্টার্ব করতেছে আজকে। এটার অবস্থা তো আরো খারাপ।
খারাপ অবস্থা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আমার স্ক্রিনটা আসছে স্ক্রিন? না স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন? না স্যার, দেখা যাচ্ছে। না স্যার, এখনো আসেনি। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং এ থাকবে, ওখানে দেখে নিন। তো বেসিক্যালি কনজিউমার প্রোফাইলিং বলতে বোঝায় যে স্যার, আমি আপনি যতই মনে হয় যে আমরা ইন্ডিভিজুয়াল, হুম, যে আপনার চয়েস আলাদা, আমার চয়েস আলাদা, এরকম যতটাও মনে হয় আমরা কিন্তু আসলে ততটা আলাদা না। অনেক ক্ষেত্র বিশেষেই আমরা কিন্তু একই ধরনের জিনিস পছন্দ করি বা চুজ করি। যেমন কথার কথা যে মনে করেন এখন শীতকাল, তাহলে শীতকালের সময় আপনি ভাবতেছেন সকালবেলা উঠে যে আমি একটা হুডি কিনবো। বুঝতে পারছেন? আপনি ভাবতেছেন সকালবেলায় যে আমি একটা হুডি কিনবো। আর আপনার একজন বন্ধু যার সাথে আপনার রেগুলার হয়তো গ্রুপ চ্যাটে কথা হয়, অথবা আপনারা একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, মানে কাছাকাছি আপনাদের ইকোনমিক স্ট্যান্ডার্ড, এজ, অনেক কিছুই চয়েস সেম। সে হুডি লিখে অলরেডি সার্চ দিয়ে দিছে। তখন এই কনজিউমার প্রোফাইলিং এর মাধ্যমে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম যে ডিসিশনটা নেবে যে আচ্ছা, ওরা তো দুজন বন্ধু, ওরা তো দুজন একই ইউনিভার্সিটিতে পড়ে, একই রকম কাছাকাছি বয়স, সে যেহেতু এখন হুডি সার্চ দিছে, তো এরও মনে হয় হুডি লাগতে পারে, তখন তাকেও ওই অ্যাডটা পাঠায় দেয় মার্কেটিং এর জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তাকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা পাঠায় দেয়। এই যে আপনাকে একটা প্রোফাইল করা হইলো যে আপনার এত বয়স, আপনার চয়েস এরকম এরকম, আপনার ইকোনমিক স্ট্যান্ডার্ড এরকম এরকম, ঠিক আছে, আপনার বন্ধু বান্ধব যেটা চয়েস করছে এটা আপনারও লাগতে পারে, এবং সেই অনুপাতে যে আপনার আপনার কাছে যে একটা আম, আহ, একটা অ্যাডভার্টাইজ চলে আসলো, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি কনজিউমারের প্রোফাইলিং। কনজিউমার প্রোফাইলিং এর জন্য অ্যাপস গুলো রেগুলার বেসিসেই ডাটা কালেক্ট করে। কথা বুঝছেন? অ্যাপস গুলো বা ওয়েবসাইট গুলো রেগুলার বেসিসেই হিউজ পরিমাণ ডাটা কালেক্ট করে, এবং এই জন্যই দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই
এরকম একটা নোটিফিকেশন আসে না যে অ্যাকসেপ্ট অল কুকিজ? আপনাদের আসে এরকম নোটিফিকেশন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কি যে হয়েছে বুঝতেছি না, একটা কাজ করতে পারছি না। ভালো না। না, এভাবে ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা, যাই হোক, আমি রেকর্ডিং এর জিনিসটা বলে যাই। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি কনজিউমার প্রোফাইলিং। তো কনজিউমার প্রোফাইলিং এর জন্য যেই টেকনোলজিটা খুব বেশি পরিমাণে ইউজ হয় সেটার নাম হচ্ছে কুকিজ। তো আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে থাকেন তাহলে জানবেন যে কুকিজ হচ্ছে একটা টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটা সার্ভার থেকে আপনার ব্রাউজারে দীর্ঘ সময় অ্যাক্টিভ থাকতে পারে। সেটা 6 মাস থেকে 1 বছর 2 বছর পরিমাণ সময় এই জিনিসটা আপনার ব্রাউজারে থেকে যেতে পারে। এই কুকিজটা যেটা করে, আপনি লাস্ট লাস্ট যেই অবস্থায় আপনার ওয়েবসাইটটা রেখে গেছেন বা যেই ডেটাগুলা নিয়ে কাজ করছেন সেই ডেটাগুলা ট্র্যাক করে এবং সেই ট্র্যাকড ইনফরমেশনটা আবার যখন এই সেম ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনার লোকাল যেই কুকিজটা থাকে সেটার থেকে ডেটাটা আবার ওই সার্ভারের কাছে পাঠায়, যাতে আপনার সেশন যেই লাস্ট যেই সেশনে রেখে গেছেন সেই সেশন থেকে যাতে আবার কাজ শুরু হয়। তো এইজন্য দেখবেন যে কুকিজের ব্যবহারটা কিন্তু প্রায় প্রত্যেকটা বড় বড় ওয়েবসাইটেই আছে। প্রত্যেকটা কমার্শিয়াল ওয়েবসাইটেই কুকিজের ইউজটা আছে। ঠিক আছে? তাহলে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে কনজিউমারের ডেটা বা প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করা, এইটার যেমন অনুমতি লাগে, এট দ্য সেম টাইম এই ডেটাগুলাকে আমি আবার একটা থার্ড পার্টি কারো কাছে সেল করতে পারবো কিনা, হ্যাঁ? বা সেই ক্ষেত্রে কি আরেকবার নতুন করে অনুমতি নেওয়া লাগবে কিনা, এই ব্যাপারগুলা কিন্তু আমাদের একটা এথিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। কারণ কনজিউমার প্রোফাইলিং এটা প্রত্যেকটা বড় বড় কোম্পানির নিজস্ব মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য করা লাগবেই। হ্যাঁ, এটা মানে ডেটা কালেকশন করতেই হবে। কিন্তু সেই ডেটা কালেকশনটা সেফলি, সিকিউরলি এবং ফেয়ারলি আমি ইউজারের থেকে নিচ্ছি কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে একটা প্রশ্ন হইতে পারে যে আপনারা কনজিউমার প্রোফাইলিং এর জন্য যখন ডেটা নিবেন তখন একজন ইউজারকে কি তার থেকে অনুমতি নেওয়া লাগবে এবং সেই জিনিসগুলা কিন্তু আমাদের একটু আগে যেখানে দেখাইছিলাম এই পয়েন্টগুলোর ভিতরেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর রয়ে গেছে। এই যে নোটিস, চয়েস, অর্থাৎ ইউজারকে জানাইতে হবে যে আমি তোমার ডেটা নিব। তার চয়েস থাকতে হবে এবং সে যেই কাজে ডেটা নিচ্ছে সেই কাজেই ইউজ করতে হবে। যেটুকু আমার প্রয়োজন ওটুকুর বাইরে আমি ডেটা নিব না। তার থেকে ডেটা নিলে সেটা সিকিউরিটি আমি প্রোভাইড করব। এই ব্যাপারগুলা এনশিওর করতে হবে যখন আমরা কনজিউমার প্রোফাইলে কনজিউমার প্রোফাইলিং এর জন্য যখন ইউজারের থেকে ডেটা কালেক্ট করে থাকি। আপাতত এই কটা জিনিসই আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো। সরি, আমার ইন্টারনেটের অবস্থা আজকে খুবই খারাপ। ওয়াইফাই তো চলতেছেই না, মোবাইল ডাটার অবস্থা ভালো না। আমি জানি না কোনো সমস্যা হয়েছে কিনা আবার। আচ্ছা, তো মোটামুটি আর এদিকে নাই। আহ, আপনারা কি কথা শুনতে পেয়েছেন আমার কোনো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের রেকর্ডিং দিয়ে দেবো, এখান থেকে একটু শুনে নিয়েন। আমার ইন্টারনেটের জন্য অবস্থা ভালো না, প্লাস ওয়াইফাই তো নেটওয়ার্ক নাই। এটা কেন হয়েছে আমি শিওর না, ক্লাস করার সময় এরকম প্রবলেমটা হচ্ছে। তো আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, রেকর্ডিং দেখে ওই কনজিউমার প্রোফাইলিং সেকশনটুকু ওটার যেই এক্সপ্লেনেশনটা ওটা বুঝে নিয়েন। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, মোহাম্মদ ইমন হোসেন, ইয়েস স্যার। এমডি তাইম ইসলাম তাজ, প্রেজেন্ট স্যার। পলক আহমেদ, প্রেজেন্ট স্যার। এমডি আব্দুল্লাহ জুবায়ের,
রফিকুল ইসলাম, জুনায়েদ ইসলাম ওয়াসি, এমডি আলী হোসেন, মাহবুব বিন আবু বকর, এমডি রিয়াজ হোসেন, সাদিক আলম রিদি। শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার জি স্যার শোনা যাচ্ছে। এমডি রিপন আলী, মিনহাজুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মোসাম্মদ তমালিকা হক তনু, মোহাম্মদ রিমন আলী, রাজকুমার শীল, ইয়েস স্যার। মেহেদি হাসান, ইয়েস স্যার। এমডি আলামিন, প্রেজেন্ট স্যার। ইরতিজা হাসান রামিম, প্রেজেন্ট স্যার। এমডি নিজামুদ্দিন তুহিন, আছেন, আক্তার হোসেন, ইয়েস স্যার। মোবাশ্বের রহমান, ইয়েস স্যার। এমডি রিফাত হোসেন। স্যার আমারটা বাদ পড়ছে মেবি, আমার 2039। 2039 দাঁড়ান, 2039 রফিকুল ইসলাম প্রেজেন্ট। জি স্যার। রিফাত হোসেন আছেন? রিফাত হোসেন নাই। আচ্ছা, অন্য কেউ কারোটা বাদ পড়ছে, আগে ছিলেন এরকম আছে? যে ছিল কিন্তু এখন নাই। জি স্যার, রিমন আলী ছিল, এখন নেই। রিপন আছে, রিপন রিমন, রিপন। রিপন, রিমন না স্যার, রিপন। হ্যাঁ। রিপন, ঠিক আছে। আর কেউ? স্যার ইমরান আছে, ওর মেবি নেট প্রবলেম। ইমরান তুমি কি প্রেজেন্ট দিছো? ইমরান না আলামিন? আলামিন তো দিয়েছি দিছি। দিয়েছি। ইমরান না আলামিন? আলামিন, আলী হোসেন আলম, এমডি আলামিন, হ্যাঁ প্রেজেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে রেকর্ড আমি করে রাখছি, ওটা আমি দিয়ে